পোস্টাল ব্যালট নিয়ে উদ্বিগ্ন বিএনপি। একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ, মিথ্যাচারের পাল্টা অভিযোগ জামায়াতের। অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। 47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন আমির। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক। যমুনায় সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। সব ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার, নতুন করে করা যাবে না কোনো মামলা। এবং দিনভর নাটকীয়তার পর মিটমাট বিসিবি কোয়াবের। নাজমুল ইসলামের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন ইফতেখার মিঠু। আজ থেকে নিয়মিত মাঠে গড়াবে ম্যাচ। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। পোস্টাল ব্যালট বিতর্কে রাজনীতির মাঠে উত্তাপ। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ও বিভিন্ন দেশে একের পর এক ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এ নিয়ে ইসিকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান দলটির নেতাদের। ইসি একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ তাদের। এদিকে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে মিথ্যাচারের পাল্টা অভিযোগ তুলেছে জামায়াত। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবিও করেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বাহরাইন, ওমানের পর এবার কুয়েতে কয়েকজন প্রবাসী বাংলাদেশির হাতে পোস্টাল ব্যালটের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল বিতর্ক। একের পর এক দেশে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিএসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসে কোথাও কোথাও কয়েকশো পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এ নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি ব্যবহার করতে হবে। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে। বিকালে নির্বাচন কমিশনে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সিএসসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবি করেন তিনি। বাহরাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইন সাপোর্ট করে না, এলাও করে না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের নির্বাচনী আইন আরবি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না, সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। পরে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অনিয়মে কোনো রাজনৈতিক দল জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। নির্বাচন কমিশনের 6ষ্ঠ দিনে 104টি আপিল শুনানিতে মঞ্জুর হয়েছে 60টি, নামঞ্জুর 34 এবং পেন্ডিং রাখা হয়েছে 10টি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। 47টি ফাঁকা রেখে 253টি আসনে সমঝোতা এলো জামায়াত এনসিপি সহ 11 দলীয় নির্বাচনে জোটের 10টি দল। জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা চলমান বলে জানিয়েছেন জামায়াত আমির। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই জোটকে দেশের মানুষ ক্ষমতায় আনবে বলে প্রত্যাশা নেতাদের।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে না, এমন গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। শেষ পর্যন্ত অনুপস্থিতি থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে দলটিকে ছাড়াই সংবাদ সম্মেলন করেন জোট নেতারা। জানান, সমঝোতা হওয়া আসনগুলোতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শরিকরা। প্রত্যয় ব্যক্ত করেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম। গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 54 বছরের ঘুণে ধরা রাজনীতির পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছে দলগুলো। আমরা 54 বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। এরপর আসন সমঝোতার চিত্র তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেইভাবে যাবে, কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। 10টি দলের মধ্যে আসন সমঝোতা হলেও এখনো নির্ধারণ হয়নি খেলাফত আন্দোলন এবং জাকপার আসন। 47টি আসন ফাঁকা রেখেই করা হয় 10 দলের প্রার্থী নির্ধারণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এখনো, জানান জামায়াত আমির। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। বৃহস্পতিবার সন্ধ্যা 6:52 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা হয়ে 7:25 যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। এনটিআরসি এর নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গুলশানের নিজ বাসভবন থেকে চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় চাকরিতে দ্রুত নিয়োগ, দীর্ঘসূত্রতা নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের বক্তব্য শোনেন বিএনপি চেয়ারম্যান এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি শিক্ষকদের আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষকরা। জুলাই গণঅভ্যুত্থান দায়মুক্তি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই দায়মুক্তি নিয়ে কেউ চ্যালেঞ্জ করলেও তা টিকবে না। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন অনুমোদন হওয়ায় জুলাই আগস্ট রাজনৈতিক প্রতিরোধের ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে বলেও জানান আইন উপদেষ্টা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন নানা ঘটনায় রূপ নেয় সরকার পতনের এক দফায়। রক্তক্ষয়ী আন্দোলনে শহীদ হন 1,500-এর বেশি ছাত্র জনতা, অঙ্গহানি আর গুরুতর আহতের সংখ্যা প্রায় 20,000। শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দাবি ছিল আন্দোলনকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। অবশেষে আসলো সেই ঘোষণা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, এখন থেকে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না, বাতিল করা হবে আগের ফৌজদারি মামলাও। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে
সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে। গণভোটের জন্য সরকার ইতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। অভ্যুত্থান চলাকালে করা মামলাগুলো রাজনৈতিক প্রতিরোধ নাকি ব্যক্তিগত আক্রোশের মানবাধিকার কমিশন তা যাচাই বাছাই করবে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজির আবেদন করেছে বাদীপক্ষ। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে তার আদালতকে বলেন, হত্যার মূল মাস্টার মাইন্ডকে চিহ্নিত করতে পারেনি ডিবি। উঠে আসেনি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের নামও। আবেদন পর্যালোচনা করে আদেশ পড়ে দেয়া হবে বলে জানান ঢাকার সিএমএম আদালত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার তদন্তে গাফিলতির অভিযোগ বাদীপক্ষের আইনজীবীদের। মামলার চার্জশিটের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে নারাজি আবেদন করেন তারা। শুনানিতে প্রশ্ন তোলেন চার্জশিটে উল্লেখিত মাস্টারমাইন্ডকে নিয়েও। এই চার্জশিট ধরে আগালে আইনজীবীরা বলেন, হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারেনি ডিবি। এছাড়া এর পেছনে তাদের স্বার্থ এবং ফয়সাল করিমের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য উল্লেখ নেই চার্জশিটে। শহীদ ওসমান হাদির ডাকা নতুন যে সাংস্কৃতিক বিপ্লব, সেই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছে। এরা দেশি বিদেশি অনেক বড় ব্যক্তি এবং সংস্থা আমরা মনে করি। এই কোনো বিষয়টা এই চার্জশিটে নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তদন্তে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখবে আদালত। দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতে কাজ করছে বিচার বিভাগ। কিভাবে মামলাটাকে বিচারের দিকে নিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি, সেই জন্য তদন্তকারী কর্মকর্তা তার চার্জশিট দিয়েছে। বিচারক অবশ্যই উনি দেখবেন যে বিচারটাও যেন বিলম্বিত না হয়, আর বিচার করার সময়ে যেন বিচারের সব বিষয়গুলো, হত্যার যে এলিমেন্টসগুলো বা হত্যার যে বিষয়গুলো যেন উঠে আসে। ওসমান হাদিকে হত্যার 1 মাসের মধ্যে গেল 6 জানুয়ারি মামলার চার্জশিট দাখিল করে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এতে হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। বাংলাদেশের স্বাধীনতাকামী ইনসাফের লড়াইয়ের সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহর, ইউনিয়ন, গ্রামে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনারা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করুন। বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। শুধুমাত্র বাংলাদেশের যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যাতে স্বাভাবিক থাকে, এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছি। আমাদেরকে দয়া করে অশান্ত কইরেন না। প্রবাসের সময় আরও থাকছে। সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের উত্তেজনা। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সোমবার গণজমায়েত, না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সংস্কারের দায়বদ্ধতা থাকায় সরকার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এতে সরকারের নিরপেক্ষতা হারাবে না। এদিকে আইনিভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে বলেন, অন্য সব দল থাকায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কারটা এই সরকারের একটা অঙ্গীকার কেবল না, এই সরকারের একটা দায়িত্ব হিসেবেই আমাদেরকে দেয়া হয়েছে। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে। যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটা আমাদের উত্তরটা হচ্ছে, যার নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই তাকে ছাড়া নির্বাচন হলে নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজেই এটাকে অংশগ্রহণমূলকই বলতে হবে।
ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, ছিলেন ছাত্রদের পক্ষে। ট্রাইব্যুনালে এমন দাবি করেন জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। এদিন গোলাম নাফিস হত্যা ও উত্তরা গণহত্যার আলাদা মামলায় ৪৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে মোট ১০ দিন সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। ক্ষমতা ধরে রাখতে এই সময়ে ব্যাপক গণহত্যা চালায় হাসিনা সরকার। প্রসিকিউশন জানায় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি অ্যাপস বন্ধ করে দেওয়া হয়, যাতে গণহত্যার তথ্য লুকানো যায়। বৃহস্পতিবার এসব অভিযোগে শুনানি শেষ করেছে রাষ্ট্র ও আসামি পক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক। প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে, যা দিয়ে প্রসিকিউশন তাদের দুইজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে জুনায়েদ আহমেদ পলক জানান, তিনি ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র পাঠাতে চেয়েছিলেন বলেও দাবি করেন তার আইনজীবী। আমরা বলেছি যে উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি। গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে এবং উনি সবসময় চেষ্টা করেছেন যে এই ইন্টারনেটটা ফুললি ওয়ার্কেবল করা। এদিন শিক্ষার্থী গোলাম নাফিস হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া উত্তরার ১১ জনকে হত্যা মামলার সাবেক এমপি হাবিব হাসান ও উত্তরার সাবেক ডিসি সহ ২৬ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল শুনানি ২০ জানুয়ারি ঠিক করেছেন চেম্বার জজ আদালত। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎ উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা, হাতাহাতি। ভাঙচুর করা হয় ঢাবির একটি বাস। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সোমবার গণজামায়াতের ঘোষণা দিয়ে প্রায় ৫ ঘণ্টা পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে হঠাৎই উত্তেজনা। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলে বাকবিতণ্ডা, হাতাহাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সায়েন্স ল্যাব অতিক্রমের সময় শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ৪ ঘণ্টা পর সড়ক ছাড়েন তারা। সেই সঙ্গে দাবি আদায়ে সোমবার গণজমায়েতের ডাক দেয়া হয়। আমরা আসলে সরকার পক্ষ থেকে কোনোরূপ নির্দেশনা বা কোনোরূপ সংকেত পাইনি। সো আমাদের কর্মসূচি চলমান থাকবে। সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে। অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। এদিকে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। কোনো কিছু হইলেই রাস্তা বন্ধ। এই যে জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তিগুলো কেউ চিন্তা করে না। মানুষ তো পুরো অসহায়, তাদের কাছে জিম্বি। আমি মাদ্রাসা বোর্ডে যাব কিন্তু যেতে পারি নাই, আবার আমার হোটেলে ফিরে যেতে হচ্ছে। এই যে আমি ব্যবসায়ী, আমি মাল নিয়ে যাচ্ছি, আমি নিউ মার্কেট, এখান থেকে অল্প একটু দূরত্ব, যেতে পারছি না। কি হয়েছে, বাস আর যাবে না, এখান থেকে ঘুরে যাবে বাস। কি হয়েছে ওদিকে রাস্তা বলো, তাই টাকা ফেরত দেয়। টাকা ফেরত দেওয়া দিয়ে নিয়ে বাসের ভিতরে প্রচুর মারামারি। 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, ও সিক ফিল করছে, আমিও সিক ফিল করতেছি। এখন কখন বাসায় যেতে পারবো না জানি না। আপনারা আন্দোলন করবেন, বাট আন্দোলনের করার আগে আপনাকে তো জনগণের ভোগান্তি কতটুকু হচ্ছে এটাও তো বিবেচনা করা লাগবে। সবশেষ গেল বছরের ডিসেম্বর মাসে একই দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। জামায়াতের অভিযোগ, তাদের পূর্ব ঘোষিত নারীদের নিয়ে সভা ছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতাকর্মীদের দাবি, টিসিবির পণ্য দেওয়ার কথা বলে
নারীদের থেকে ভোটার আইডি ও 20 টাকা করে নেয়ার খবরে ঘটনাস্থলে গেলে জামায়াত নেতাকর্মীরা হামলা করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওখানে গেছে একটা সমাধানের জন্য কোনো সমস্যা না হয়। এখানে বিএনপির দুলাল এবং আপনাদের ভাইয়া দুলাল এদের নেতৃত্বে এই সমস্যাগুলো করছে। অতর্কিত হামলা করতে আমরা প্রায় 10 জন ভাইয়ের মতো আহত হয়েছে। আমাদের নেতাকর্মী নিয়ে আমরা ওইখানে একটা বাড়ির সামনে আমরা অবস্থানে ছিলাম। কিছু নামদারি সন্ত্রাসী তারা জমাত বলে অতর্কিতভাবে বেদম মারপিট করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার এক কলেজ ছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বুধবার রাত 11:30টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। যাত্রীরা নামার পর ওই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই কলেজ ছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে ও তার ভিডিও ধারণ করা হয়। পরে করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করে জিজ্ঞাসাবাদে কলেজ ছাত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারে। পরে বাসের চালক মোহাম্মদ আলতাফ, হেলপার মোহাম্মদ সাগর ও চালকের সহযোগী মোহাম্মদ রাব্বিকে গ্রেফতার করা হয়। প্রবাসের সময় আরও থাকছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত পেতে শুরু করবেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা, জানালেন গভর্নর। ছাড় পাবে না ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররা। নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর পদে কর্মরত থাকায় সহজেই প্রবেশ করতে পারত এনআইডি সার্ভারে। ছিল গোপন আইডি, পাসওয়ার্ডও। সুযোগের অপব্যবহার করে জালিয়াতিতে জড়িয়েছে একটি চক্র। নাগরিকদের তথ্য বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রটি। বুধবার অভিযান চালিয়ে চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি এবং তথ্য বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর সহ 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের সহায়তায় বুধবার রাতে প্রথমে একজনকে এবং পরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরেকজনকে। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ব্রিফিংয়ে সিআইডি জানায়, গত 1 সপ্তাহে 1 লাখের বেশি পরিচয়পত্রের তথ্য হাতিয়ে নিয়েছে চক্রটি। তথ্যগুলো 500 থেকে 1000 টাকায় বিক্রি করত তারা। জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামারের সহায়তায় জানা যায়, শুধু গত 1 সপ্তাহে তারা পরস্পর যোগসাজশে 1 লক্ষের উপরে এনআইডি সংক্রান্ত যে তথ্য বা ভিউ বিক্রি করেছে। এই সংক্রান্তের পল্টন থানায় একটি মামলা আছে, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদেরকে যারা গ্রেপ্তার করেছে, যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসাররা তদন্ত অব্যাহত রেখেছে। সিআইডি আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। ওটিপি ট্রান্সফারের মাধ্যমে এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করত চক্রটি। পরে তা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল। গ্রেফতারকৃত মোহাম্মদ হাবিবুল্লাহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটর এবং মোহাম্মদ আলামিন আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সহ তার পরিবারের 3 সদস্যের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছে দুদক। তারা যথাসময়ে সময় বাড়ানোর আবেদনও করেননি, তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত 3,26 লাখ টাকা ভোগ দখলের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
সংস্থাটি জানিয়েছে, আনিস আলমগীরের ৩২টি ব্যাংক হিসাবের মধ্যে ১২টি সচল হিসাবে বড় অঙ্কের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আরেক আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের পরিবারের ৩ সদস্যের বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে ৩টি মামলা করেছে দুদক। শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ৪, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারায় পৃথক পৃথক দুটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আনিস আলমগীর জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,২৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২ বছরের মধ্যে ৫ ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আন্তর্জাতিক নিয়ম মেনে 2 বছরের আমানতে কোনো মুনাফা পাবেন না বলেও জানান তিনি। তবে ভুয়া অডিটের মাধ্যমে ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররাও ছাড় পাবেন না। একীভূত হওয়া ৫ ব্যাংক যেন এক একটি শূন্যের উপর দাঁড়িয়ে। ব্যাংকগুলোর অডিট প্রতিবেদন বলছে, গত কয়েক বছর ভুয়া তথ্য দিয়ে লাভজনক দেখানো ব্যাংকগুলো ছিল মূলত অন্তঃসার শূন্য। ৫ ব্যাংকে আমানতকারীদের প্রায় ১,৪২,০০০ কোটি টাকার জমার বিপরীতে ঋণ রয়েছে ১,৯৩,০০০ কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব। এমন বাস্তবতায় ভুয়া অডিট রিপোর্ট দেয়া ঋণদাতা কর্মকর্তা ও অডিটরদের উপর চটেছে বাংলাদেশ ব্যাংক। অডিটরদের নাম উল্লেখ করে শাস্তি চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নাম। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি শাস্তির ব্যবস্থা করার জন্য। এখনই বলবো না কোন শাস্তি, ভালোই শাস্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গভর্নর জানান, শরিয়াহ বোর্ডের সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ সালে ব্যাংকগুলো লোকসানে থাকায় শরিয়াহ আইন অনুযায়ী কোনো মুনাফা পাবেন না আমানতকারীরা। একই সাথে আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়েও আশাবাদ জানান গভর্নর। এখন থেকে যে টাকা জমা হচ্ছে 1 তারিখের পর থেকে, সেই টাকার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নাই। নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ 2 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। এই মুহূর্তে প্রায় ১২,০০০ কোটি টাকা লেনদেনের জন্য রাখা হয়েছে। ফলে শাখাগুলোতে আমানতকারীদের খালি হাতে ফেরার সুযোগ নেই বলে জানান গভর্নর। তবে কিছু ব্যাংকের শাখায় অস্থিরতা তৈরির খবরে আমানতকারীদের সচেতন থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। কোন ব্রাঞ্চ উইল টেক দেম টু ট্রাস্ট, বিকজ সবার কাছে আমি বলি, আমাদের ১২,০০০ কোটি টাকা নিয়ে আমরা বসে আছি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেরিতে আমদানির অনুমতি দেয়ায় এলপিজির সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ভিন্নমত বিইআরসি চেয়ারম্যানের। বলছেন, যারা বাড়তি এলপিজি আনতে চেয়েছিল তাদের সুযোগ দেওয়া হয়েছে। চলতি মাসে ১.৫ লাখ টন এলপিজি দেশে আসতে পারে জানিয়ে চেয়ারম্যানের আশা, রমজানে কোনো সংকট হবে না। এলপি গ্যাসের দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে চরম নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না এই জ্বালানি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে উঠে আসে সাম্প্রতিক বাজার পরিস্থিতিও। আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি প্রশ্ন রাখেন, ১৩০০ টাকার এলপি গ্যাসের জন্য কেন ২৫০০ টাকা গুনতে হবে গ্রাহককে? এ সময় দাম নির্ধারণ পদ্ধতি আরো স্বচ্ছ করার দাবি জানান তিনি। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? সেই জন্যই তিতাসের ইন্সপেক্টরদের, তাদের লাইনম্যানদের ৪টা 10টা 15টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আলোচনায় জ্বালানি খাতে জনবান্ধব নীতিমালা ও বাজারে শৃঙ্খলা ফেরানোর উপর জোর দেন রাজনীতিকরা। জ্বালানি খাত খালি এলপিজি না, আমাদের গ্যাস উৎপাদন সহ অন্য গ্রিন এনার্জি, অন্যান্য খাতের টোটাল কম্বিনেশনের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করি। আগামীতে রাজনৈতিক দলগুলো এবং যে সরকার ক্ষমতায় আসবে তারাও এই খাতকে উপেক্ষা করতে পারবে না। এক্ষেত্রে একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন দরকার এবং অবশ্যই সেটা করার ক্ষমতা রাখেন নীতি নির্ধারকরা, এবং তারা হয় বোঝেন না অথবা বুঝেও করতে চান না। এ সময় চলমান সংকটের জন্য বিইআরসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। জানান, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার।
আমাদেরকে ট্যাঙ্ক করার জন্য জায়গা করে দেন। আমাদের প্রাইভেট সেক্টর করতে সময় লাগবে না, এটা 2 বছরের কাজ, ইট ক্যান বি ডান। বা 3 বছরে যদি সময় যায়, বাংলাদেশের এলপিজি সেক্টরে আপনার আনইন্টারাপ্টেড কার্গো ডিসচার্জ করা, আনইন্টারাপ্টেড কার্গো দেওয়া সম্ভব হবে। তবে অভিযোগ নাকচ করে বিআরসি চেয়ারম্যান বলেন, যারা বাড়তি আমদানি করেছে তাদের বাধা দেওয়া হয়নি। যে ওনারা যেন সর্বোচ্চ চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা। এই মাসে যদি 1,50,000 টনও চলে আসে, আমার ধারণা দ্যাট উইল ইজ দ্য প্রেজেন্ট প্রবলেম। এবং ফেব্রুয়ারি কার্গোটা যেন ওনারা এনশিওর করেন। ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। এলপিজির আমদানি বাড়ায় রমজানের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন বিআরসি চেয়ারম্যান। আশা করি যে ওনারা এটা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 4 থেকে 6 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 40তম কনভেনশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা। এবারের ফোবানা কনভেনশনের লক্ষ্য বিশ্বজনীন সংস্কৃতির সংযোগ স্থাপন, আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী পর্যটন উন্নয়নে অবদান রাখা। সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এবার দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, কমিউনিটি নেতাদের মতবিনিময় ছাড়াও বিনিয়োগ নেটওয়ার্কিং সেশন রাখা হবে। কনভেনশনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটি নেতা, পেশাজীবী সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশ নেবেন। মালদ্বীপের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। সৌজন্য সাক্ষাতে তাদের বর্তমান কর্মপরিবেশ, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা সহ বিভিন্ন দিক হাই কমিশনারের কাছে তুলে ধরেন প্রবাসী চিকিৎসকরা। বৈঠকে বাংলাদেশি চিকিৎসকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়ে প্রবাসে থেকেও পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রবাসী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাই কমিশনার। ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যাত্রা শুরু করেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে ইরানে বিক্ষোভকারীদের হত্যা, মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। এরপরই ইরান জানায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেই। ইরান ইস্যুতে এবার কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, দেশটিতে বিক্ষোভকারীদের হত্যা বন্ধের পাশাপাশি আটক কিংবা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে এক বার্তায় ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। বুধবার বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পোল্যান্ড, ইতালি, স্পেন সহ আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের এই নির্দেশ দিয়েছে। ইরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতেই ইরানে হামলা হলে যুদ্ধের জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে বুধবার গভীর রাতে হঠাৎ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিলেও কয়েক ঘন্টা পর আবারও খুলে দিয়েছে ইরান। প্রায় 5 ঘন্টার মতো বন্ধ থাকে ইরানের আকাশসীমা। এই সময়ের মধ্যেই চরম বিপাকে পড়ে ভারতীয় বেসরকারি বিমান সংস্থাগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সহিংস বিক্ষোভ কিছুটা কমলেও এখনও কাটেনি অনিশ্চয়তা। হামলার হুমকি নিয়ে ট্রাম্প সুর কিছুটা নরম করলেও তেহরানের সাধারণ বাসিন্দাদের মধ্যে আছে চাপা উৎকণ্ঠা। এর মধ্যেই শহরটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিকদের জানাজায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। অন্যদিকে ভারতের লাদাখে ইরান সরকারের সমর্থনে রাজপথে বিশাল সমাবেশ হয়েছে। 1979 সালের পর গত কয়েকদিনে সবচেয়ে সহিংস বিক্ষোভ দেখেছে ইরান। মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 3000-এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভ এখন কিছুটা কমলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে আছেন নাগরিকরা।
তেহরানের রাজপথ। ভ্যালিয়াসর স্কয়ার থেকে গ্র্যান্ড বাজারে মানুষের আনাগোনা থাকলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রাজধানীর বাসিন্দাদের মধ্যে আছে চাপা উৎকণ্ঠা। হামলার বিষয়ে ট্রাম্প সুর কিছুটা নরম করলেও তা নিয়ে পুরোপুরি আশ্বস্ত নন কেউই। ট্রাম্প অনেক বেশি কথা বলেন। তিনি ইরানের জনগণকে নতজানু করতে চান। এটা তার ভুল ধারণা। আমরা আমাদের সমস্ত সক্ষমতা দিয়ে তার বিরুদ্ধে দাঁড়াবো। ট্রাম্পের যে উপদেষ্টারা আছেন তাদের বেশিরভাগই ইহুদিদের সঙ্গে যুক্ত, কারণ তারা কেবল ইসরায়েলের পক্ষেই কথা বলে। গতবার আমরা যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিয়েছিলাম। আমার মনে হয় না তারা আবার হামলা চালানোর সাহস করবে। এদিকে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিকদের স্মরণে জানাজা ও শোক মিছিল হয়েছে তেহরানে। এ সময় প্রতিবাদী সভাও করেন সাধারণ মানুষ। অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর জন্য। এই উত্তেজনার রেশ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বাইরেও। ভারতের লাদাখে ইরান সরকারের সমর্থকরা রাস্তায় নামেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে স্লোগান দেন। সমাবেশ থেকে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইরানের পাশে থাকার বার্তাও দেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। ভারী তুষারপাতে নেদারল্যান্ডসে বিমান ও রেল যোগাযোগ সহ জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। ইংল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতা জারির পাশাপাশি স্কুল কলেজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে মস্কোতে জমে থাকা তুষারের স্তূপগুলো জনজীবনে স্থবিরতা না এনে পর্যটকদের জন্য আনন্দ ও বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। তুষারের চাদরে ঢাকা পড়েছে পুরো নেদারল্যান্ডস। থমকে গেছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। তুষারাবৃত পিচ্ছিল রাস্তায় ঘটছে একের পর এক দুর্ঘটনা। পরিস্থিতি বিবেচনায় দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। টানা তুষারপাতের কারণে আমস্টারডামে শিফল বিমানবন্দরের প্রায় 500টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমনকি দুপুরের আগ পর্যন্ত সেখানে কোনো বিমান অবতরণ করতে দেয়া হচ্ছে না। শুধু আকাশ পথই নয়, রেল যোগাযোগেও নেমে এসেছে বিপর্যয়। সারা দেশের গণপরিবহন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এদিকে ব্রিটেনের বিস্তীর্ণ অঞ্চলও তুষারের সাদা চাদরে ঢাকা পড়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ভারী তুষারপাতে বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে ইয়েলো ওয়ার্নিং। বিশেষ করে উলভারহ্যাম্পটনের বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, অফিস সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতির উন্নতি হতে পারে এবং তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তুষারপাতের কবলে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মস্কোর কেন্দ্রস্থলে দেখা মিলল ভিন্ন এক দৃশ্যের। সড়ক পরিষ্কারের পর সরিয়ে রাখা বিশাল সব তুষারের স্তূপ এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। বিশাল আকার এই তুষারের পাহাড় দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় ও দর্শনার্থীরা। মস্কোর হাড় কাঁপানো শীতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই তুষারের স্তূপগুলো এখন শহরের এক অস্থায়ী বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। শক্তিশালী ঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে প্রায় 7,000 বাড়িঘর। বন্যা কবলিত এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ওয়াই রিভার অঞ্চলে আছে পড়ে শক্তিশালী ঝড়। এর প্রভাবে হঠাৎ বন্যা দেখা দেয়। তলিয়ে যায় মাইলের পর মাইল ফসলি জমি, ডুবে যায় রাস্তাঘাট। বন্যার কারণে ওয়াই রিভার অঞ্চলের প্রায় 7,000 বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। মহাসড়ক থেকে গ্রেট ওশান রোড, স্কিন্স ক্রিক থেকে ওয়াই রিভার পর্যন্ত সড়ক বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার উদ্ধার অভিযানে তৎপর হয় স্থানীয় পুলিশ এবং জরুরি সেবাদানকারী সংস্থা। বন্যার পানিতে আটকা পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তারা। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং লর্নে এলাকা সহ আশপাশের নদী তীরবর্তী অঞ্চলগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বন্যা চলাকালীন বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন দেশটির সরকার। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দিনভর নাটকীয়তার পর বিপিএল মাঠে গড়ানোর সিদ্ধান্ত এলো। বিসিবি ফ্র্যাঞ্চাইজি আর ক্রিকেটারের 4 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে সমঝোতায় আসে সব পক্ষ। সবকিছুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভক্তদের কাছে ক্ষমা আর বিতর্কিত পরিচালককে জবাবদিহির আওতায় আনার আশ্বাস দিয়েছে বোর্ড ক্রিকেটাররা।
তবে এত সব নাটকের পরে বিপিএলে আগ্রহ হারিয়ে ফেলেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। প্রথমে বয়কট, এরপর অব্যাহতি শেষে ভাঙচুর আর লাঠিচার্জ। বাংলাদেশ ক্রিকেটে আরও একটা নাটকীয় দিন পার। সমর্থক পৃষ্ঠপোষকদের চরম ভোগান্তির পর অবশেষে সমঝোতায় আসলো বোর্ড আর ক্রিকেটাররা। নতুন সূচিতে মাঠে গড়াবে 4 ম্যাচ। 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তা আপনারা একটু আপনাদের রিকোয়েস্ট করবো, এটা একটু আপনারা জনগণ আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। অব্যাহতির পরেও মাঠে ক্রিকেট না গড়ানোয় যোগাযোগের অভাবকে দায়ী করেছে ক্রিকেটাররা। ভক্তদের ভোগান্তিতে ক্ষমা প্রার্থনা। ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। 48 ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে বিতর্কিত সেই পরিচালক নাজমুল ইসলামকে। ক্ষমা না চাইলে পদক্ষেপ নেবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। ক্রিকেটারদের প্রাণনাশের হুমকিদাতাদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে বিসিবি। আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে। ক্রিকেটারদের এমন প্রতিবাদে তামিম ইকবালের ইন্ধন আছে কিনা সে প্রশ্ন তামিমকেই করতে বললেন কোয়াবের সদস্যরা। এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন? বিপিএল এ নাটকীয়তায় বিরক্ত ফ্রাঞ্চাইজি স্বত্বাধিকারীরাও। সামনের মৌসুমে সরে দাঁড়াতে পারে একাধিক ফ্রাঞ্চাইজি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করতে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে আইসিসি। বিসিবি এবং সরকারের সঙ্গে তাদের আলোচনার পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না বাংলাদেশ। এ বিষয়ে আবারও নিজেদের অনড় অবস্থান ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে করা প্রেস ব্রিফিংয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্যকে নিয়েও কথা বলেন তিনি। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে অভিহিত করেন আসিফ নজরুল। বিসিবি নাজমুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনো অন্ধকারে বাংলাদেশ। ভারতে না গেলে বিশ্বকাপ ভেন্যুর ভবিষ্যৎ কি হবে, শ্রীলঙ্কায় আদৌ ম্যাচ হবে কিনা, এগুলো এখন দেশের ক্রিকেটে $মিলিয়ন প্রশ্ন। কিন্তু এসবের কোনো উত্তর নেই, অথচ দেশের ক্রিকেট কর্তারা লড়ছেন নিজেদের স্টেক হোল্ডারদের সঙ্গেই। ঘরের মানুষকে শত্রু বানিয়ে চলছে যুদ্ধ খেলা। এর মাঝে অবশ্য একটা আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আরো আলোচনা করতে এবার আর ভার্চুয়াল বৈঠকে নয়, সরাসরি দেশে আসছে আইসিসি প্রতিনিধি দল। যদিও যেই আসুক না কেন, নিজেদের সিদ্ধান্ত যে বদলাবে না বাংলাদেশ, তা বেশ স্পষ্ট করেই বলেছেন আসিফ নজরুল। আমাকে আমিরুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এত সমস্যার মাঝে দেশের ক্রিকেটে আরো একটা বড় সমস্যা কয়েকজন বোর্ড পরিচালকের অতি কথন। সিলেটে এ নিয়ে একবার প্রশ্নও করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলকে, কিন্তু হেসে উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন যদি না হেসে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো এদিন দেখতে হতো না দেশের ক্রিকেটকে। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ক্রিকেট ফ্র্যাটার্নিটি। ক্রিকেটারদের অপমান করার উপযুক্ত শাস্তি দাবি করেছেন সবাই। বিষয়টিতে অবাক হয়েছেন ক্রীড়া উপদেষ্টাও। পরিষ্কার বলেছেন, দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি।
ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদী, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি, আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আপনাকে কি বলবো, আমাদের মনে হয় সাফ নারী ফুটসালে শুভ সূচনা করল বাংলাদেশ। পরাক্রমশালী ভারতকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করলো বাংলার জয়িতারা। জোড়া গোল করেছেন সাবিনা খাতুন আর 1 গোল মাতসুশিমা সুমাইয়ার। ফুটসালে একেবারে আনকোড়া বাংলাদেশের নারীরা। এবারই প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে গেল তারা, কিন্তু সাফ নারী ফুটসালটা স্বপ্নের মতো শুরু হলো সাবিনা কৃষ্ণাদের। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভারতকে চেপে ধরে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে 11 গোল দেয়া ভারত এদিন সুযোগ তৈরি করতেই হিমশিম খায়। থাইল্যান্ডের নন্থাবুরি কোর্টে আধিপত্য বিস্তার করে খেলে লাল সবুজের দল। 7ম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস থেকে স্কোর করেন অধিনায়ক সাবিনা খাতুন। 13 মিনিটে আবারও এই জুটির সামনে ধরাশায়ী ভারত। তাদের দারুণ বোঝাপড়ায় 2 গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে কৃষ্ণা সাবিনাদের কারিশমা। পাত্তাই পায়নি ভারতের মেয়েরা। 76 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন মাতসুশিমা সুমাইয়া। শেষ দিকে ভারত 1 গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের নারী দল। প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। আশা করি বাংলাদেশের মানুষ এই জয়ে অনেক খুশি। আমাদের আরো 5টা ম্যাচ আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশের মানুষকে খুশি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। টিকিটের চড়া মূল্যের পরও এবার অবাক করা এক তথ্য দিল ফিফা। তৃতীয় ধাপে ছাড়া টিকিটের সময়সীমা শেষ হওয়ার পর 50 কোটিরও বেশি টিকিটের আবেদন পড়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়াও জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকে টিকিটের সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এপ্রিলে আবারও টিকিট ছাড়া হবে বলে জানান ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায়। আর মাত্র 5 মাসের অপেক্ষায় এরপরে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনায় বুঁদ হবে ফুটবল বিশ্ব। তার আগে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছে ফিফা বিশ্বকাপের ট্রফি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপ ঘিরে ইতিবাচক আলোচনার পাশাপাশি বারবার নেতিবাচক খবরের শিরোনামও হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সবচেয়ে প্রতীক্ষিত বিষয় হলো একটা টিকিট। সোনার হরিণ সেই টিকিটের দাম নিয়ে সমালোচনার শেষ নেই। তোপের মুখে পড়ে বিশ্বকাপের টিকিটের দাম কমিয়ে নতুন একটি ক্যাটাগরির টিকিট ছাড়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর টুর্নামেন্টে অংশ নেওয়া 48 দেশের ফুটবল ফেডারেশনের জন্য প্রতিটি ম্যাচে $60 মূল্যে টিকিট বরাদ্দ রাখা হবে। সমর্থকদের মাঝে সেসব টিকিট বিতরণের সিদ্ধান্ত নেবে স্ব ফেডারেশন। এরপরও শঙ্কা ছিল, এত অর্থ ব্যয় করে টিকিট কিনতে আগ্রহী হবেন তো দর্শকরা? এবার দারুণ এক সুখবর শোনালো বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ইতোমধ্যেই নাকি 50 কোটিরও বেশি মানুষের টিকিটের আবেদন পড়েছে ফিফায়। টিকিটের জন্য স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বাইরে সবচেয়ে বেশি আবেদন পড়েছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকে। তৃতীয় ধাপে টিকিট বিক্রির সময়সীমা শেষ হওয়ার পর এমন তথ্য জানায় ফিফা। গেল 11 ডিসেম্বর তৃতীয় ধাপে টিকিট ছাড়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যার সময়সীমা শেষ হয় মঙ্গলবার। সেখানে এত টিকিটের আবেদন পড়েছে বলে নিশ্চিত করেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। $500 million ticket requests for the FIFA. বিশ্বকাপের টিকিটের জন্য $250 বিলিয়নেরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য, এক কথায় অসাধারণ। এটা স্পষ্ট যে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। টিকিটের জন্য আবেদন করা সব ভক্তদের আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বিশ্বের 211 ফিফা সদস্য অ্যাসোসিয়েশনের সব দেশ থেকেই আবেদন পেয়েছি আমরা। আমাদের একটা আফসোস হলো বিশ্বের সব ভক্তদের আমরা মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতে পারছি না। তবে যারা ড্রয়ের পরও টিকিট পাবে না তাদের জন্য এপ্রিল মাসে শেষ মুহূর্তে টিকিট ছাড়া হবে। ফিফার একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও আছে, সেখান থেকে নিরাপদে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সবচেয়ে বেশি টিকিটের চাহিদা কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচ ঘিরে। এরপর চাহিদার কেন্দ্রে আছে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ। আর টিকিটের আবেদন সম্পর্কে নিবন্ধনকৃত ভক্তদের 5 ফেব্রুয়ারির আগে কোনো ফলাফল জানানো হবে না বলে জানায় ফিফা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পোস্টাল ব্যালট নিয়ে উদ্বিগ্ন বিএনপি। একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ, মিথ্যাচারের পাল্টা অভিযোগ জামায়াতের। অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির।
47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন আমির। এবং দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক। যমুনায় সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।